বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম এবং প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন শিকদার, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রাঙ্গুনিয়া সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়নের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত। আজকে আমি দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের বিজ্ঞান বিভাগের রসায়ন দ্বিতীয় পত্রের অধ্যায় 3 তথা পরিমাণগত রসায়নের জারণ সংখ্যা এবং অর্ধবিক্রিয়ার সাহায্যে সমীকরণের সমতা বিধান এবং প্রাসঙ্গিক বিষয়সমূহ নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনায় যাওয়া যাক। জারণ সংখ্যা কি? জারণ সংখ্যা এক কথায় বলতে গেলে জারণ সংখ্যা হচ্ছে চার্জ সংখ্যা। চার্জ না থাকলে জারণ সংখ্যা শূন্য, চার্জ থাকলে যদি ধনাত্মক চার্জ থাকে তাহলে জারণ সংখ্যা ধনাত্মক, যদি ঋণাত্মক চার্জ থাকে তাহলে জারণ সংখ্যা ঋণাত্মক। আর যদি এটাকে জারণ সংখ্যাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি তাহলে কোনো যৌগে কোনো মৌলের একটি পরমাণু যতটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে ইলেকট্রনের ওই সংখ্যাকে উক্ত মৌলের জারণ সংখ্যা বলে। তাহলে যৌগের মধ্যে সাধারণত মৌলের জারণ সংখ্যা আমরা উল্লেখ করে থাকি। তাহলে এখানে দুইটা বিষয় এসেছে, একটা ইলেকট্রন বর্জন আর একটা ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন বর্জন করলে জারণ সংখ্যা ধনাত্মক হয় এবং ইলেকট্রন গ্রহণ করলে জারণ সংখ্যা কি হয়? ঋণাত্মক হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জারণ সংখ্যা সম্পর্কে তোমাদের ইতিমধ্যে ধারণা হয়েছে, আরও আলোচনায় যাচ্ছে। তোমরা আগে থেকে জানো যোজনী সম্পর্কে। যোজনী হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা। মূলত কোনো মৌলের পরমাণু যতটি হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় তাকে ওই মৌলের যোজনী বলে। তাহলে আমরা এক নজরে দেখে নিই জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে পার্থক্য। তাহলে কোনো যৌগে কোনো মৌলের একটি পরমাণু যতটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে ইলেকট্রনের ওই সংখ্যাকে উক্ত মৌলের জারণ সংখ্যা বলে। আর যোজনী হলো কোনো মৌলের পরমাণু অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। দুই নম্বরে আমরা বলতে পারি জারণ সংখ্যা যেহেতু ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের সাথে সম্পর্কিত, তাহলে ইলেকট্রন বর্জন করলে জারণ সংখ্যা ধনাত্মক হয় এবং ইলেকট্রন গ্রহণ করলে জারণ সংখ্যা কি হয়? ঋণাত্মক হয়। পক্ষান্তরে মৌলের যোজনী একটি বিশুদ্ধ সংখ্যা, এর কোনো ধনাত্মক বা ঋণাত্মক মান থাকে না, এটি তো জাস্ট যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা। 3, মুক্ত অবস্থায় যে কোনো মৌলের জারণ সংখ্যা শূন্য, অর্থাৎ কোনো মৌলের উপরে যে চার্জ থাকে সেটাই তার জারণ সংখ্যা, যদি চার্জ না থাকে তাহলে তার জারণ সংখ্যা কি? শূন্য। পক্ষান্তরে কোনো মৌলের পরমাণুর যোজ্যতা কখনো কি হয় না? শূন্য হয় না। 4 নম্বরে আমরা বলতে পারি জারণ সংখ্যার মান পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ উভয়ই হতে পারে। পূর্ণ সংখ্যাও হতে পারে, ভগ্নাংশও হতে পারে। পক্ষান্তরে যোজনীর মান সর্বদা পূর্ণ সংখ্যা, কখনো ভগ্নাংশ হয় না। 5 নম্বরে আমরা বলতে পারি বিভিন্ন যৌগে একই মৌলের জারণ সংখ্যা ভিন্ন হতে পারে। পক্ষান্তরে বিভিন্ন যৌগের একই মৌলের যোজনী কি হয়? এক হয় সাধারণত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে জারণ সংখ্যা নিয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। জারণ সংখ্যা হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা কোনো মৌলের জারণ সংখ্যা হচ্ছে চার্জ সংখ্যা
জারণ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব ওই বিষয় প্রসঙ্গে আমরা যাই। তাহলে কোনো পদার্থের অণুতে যে মৌলের যোজনে বেশি থাকে তাকে কি বলে? কেন্দ্রীয় পরমাণু বলে। সাধারণত আমরা কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কি করে থাকি? নির্ণয় করে থাকি। তাহলে জারণ সংখ্যা নির্ণয়ের জন্য কোনো একটি মৌলের জারণ সংখ্যা নির্ণয়ের জন্য বা যৌগে কোনো একটি মৌলের জারণ সংখ্যা নির্ণয়ের জন্য কিছু মৌলের জারণ সংখ্যা আমাদের জানা থাকতে হবে যৌগের মধ্যে। সেই হিসেবে আমি কিছু পয়েন্ট এখানে উল্লেখ করছি জারণ সংখ্যা নির্ণয়ের প্রয়োজন। একটি বিশুদ্ধ পরমাণু বা অণুর জারণ মান সবসময় কি হয়? শূন্য হয়। 2 নম্বর, কোনো আয়ন বা মূলকের জারণ মান সংশ্লিষ্ট চার সংখ্যা। কোনো আয়ন বা মূলকের জারণ মান কি বললাম? তার চার সংখ্যা। 3 নম্বর, আমরা বলতে পারি পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের মৌলসমূহের যৌগে তাদের জারণ মান সাধারণত কি হয়? 1 হয়। পর্যায় সারণীর 2 নম্বর গ্রুপের মৌলসমূহের যৌগে তাদের জারণ মান +2। পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপের মৌলসমূহের যৌগে তার জারণ মান হয় -1। যদি সেখানে ফ্লোরিন থাকে তাহলে সেটা সবসময় -1 হয়। যদি আন্তঃহ্যালোজেন যৌগ হয় তাহলে তার মধ্যে অপেক্ষাকৃত তড়িৎ-ঋণাত্মক হ্যালোজেনের জারণ মান -1 হয় এবং সেই হিসেবে অন্যগুলোর জারণ মান নির্ধারিত হয়। আর অক্সি অ্যাসিডে হ্যালোজেনের জারণ মান কি হয়? ভিন্ন হয়। পর্যায় সারণীর 16 নম্বর গ্রুপের মৌলসমূহের যৌগে তাদের জারণ মান -2। তাহলে সেই হিসেবে অক্সিজেনের জারণ মান যৌগে -2। তবে সেই অক্সিজেনটা যদি পারঅক্সাইডের অক্সিজেন হয় তাহলে তার জারণ মান -1 হবে। এবং সুপার অক্সাইড, একমাত্র সুপার অক্সাইড K2 এর কথা আমরা বলতে পারি, এ অক্সিজেনের জারণ মান কত হয়? -1/2 হয়। পর্যায় সারণীর 15 নম্বর শ্রেণীর মৌলসমূহের যৌগে তার জারণ মান সাধারণত -3 হয়। 14 নম্বর শ্রেণীর মৌলসমূহের যৌগে তার সাধারণ জারণ মান হয় +4 বা -4। যৌগে CN এর জারণ মান সবসময় -1। যৌগে অ্যালুমিনিয়ামের জারণ মান সবসময় +3। অবস্থান্তর মৌলের যৌগের জারণ সংখ্যা পরিবর্তনশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে জারণ সংখ্যা বা জারণ মান নির্ণয়ের জন্য কোনো স্পেসিফিক মৌলের বা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয়ের জন্য আমাদের প্রদত্ত জারণ মানগুলো জানা থাকা দরকার। তাহলে আমরা কয়েকটি যৌগে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বা জারণ মান নির্ণয় করি। তাহলে আমরা কিছু যৌগের নাম এখানে উল্লেখ করছি, সেই যৌগগুলোর কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয়ের চেষ্টা করি। প্রথমে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্রোমিয়াম পরমাণু। কেন্দ্রীয় মৌলটা হচ্ছে ক্রোমিয়াম। তাহলে আমরা ক্রোমিয়ামের জারণ মান নির্ণয় করি। মনে করি ক্রোমিয়ামের জারণ মান X। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে টোটাল জারণ মান হবে 0। তাহলে সেই হিসেবে পটাশিয়াম হচ্ছে 1 শ্রেণীর মৌল। একটু আগে আমি বলেছি যৌগে 1 শ্রেণীর মৌলের জারণ মান সবসময় +1 হয়। আর অক্সিজেনের জারণ মান সাধারণত -2 হয়। তাহলে 2টা পটাশিয়াম আছে, 2টা ক্রোমিয়াম আছে, 7টা অক্সিজেন আছে, তাদের জারণ মানের যোগফল হবে কত? 0। তাহলে আমরা লিখে নিই +1 × 2 +x × 2 +-2 × 7 = 0, বা +2 + 2x - 14 = 0, বা 2x - 12 = 0, বা 2x
ইকুয়াল টু প্লাস 12। সুতরাং x ইকুয়াল টু প্লাস 6। তাহলে x হচ্ছে ক্রোমিয়ামের জারণ মান। তাহলে আমরা ক্রোমিয়ামের জারণ মান নির্ণয় করলাম। পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে প্লাস 6। সেরকম K2CrO4 এর জারণ মান আমরা বের করতে পারি। ক্রোমিয়ামের জারণ মান x ধরে আগের নিয়মেই আমরা করলাম। তোমরা একটু দেখে নাও, একটু নোট ডাউন করো, বুঝে বুঝে নোট ডাউন করো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ মান পেলাম প্লাস 7। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ম্যাঙ্গানিজ, হ্যামেন। তাহলে আগের নিয়মে ম্যাঙ্গানিজের জারণ মান x ধরে আমরা কি পাই? তাহলে এখান থেকে আমরা ম্যাঙ্গানিজের জারণ মান পেলাম প্লাস 7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরো দেখো পটাশিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিনের জারণ মান আমরা নির্ণয় করি। তাহলে ক্লোরিনের জারণ মান ধরলাম x। তাহলে এখন আগের নিয়মেই যথারীতি জারণ মান সমূহের যোগফল ইকুয়াল টু 0। সেই হিসাবে x এর মান আসলো প্লাস 5, অর্থাৎ ক্লোরিনের জারণ মান প্লাস 5। KClO4 এ আমরা একইভাবে ক্লোরিনের জারণ মান নির্ণয় করি। এক্ষেত্রে ক্লোরিনের জারণ মান পেলাম প্লাস 7। H3PO4 বা ফসফরিক অ্যাসিড, এখানে কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের জারণ মান ধরলাম x। তাহলে ফসফরাসের জারণ মান পেলাম আমরা প্লাস 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাকি যে মৌলগুলো আছে সেগুলোর জারণ, বাকি যে যৌগগুলো আছে সেগুলোতে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বা জারণ মান তোমরা আমি যেভাবে দেখালাম সেভাবে নির্ণয় করে ফেলি। এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো। এখন আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমাদের পরবর্তী প্রসঙ্গ হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণের সমতাকরণ। কিসের সমতাকরণ? সমীকরণের সমতাকরণ। কি সমীকরণ? জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণ। তাহলে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণের সমতাকরণ নিয়ে আমি আলোচনা করব। বিগত ক্লাসে আমি আলোচনা করেছি জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তখন বলেছিলাম জারণ বিজারণ বিক্রিয়ার পূর্ণ বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, তার অর্ধেক হচ্ছে জারণ বিক্রিয়া আর অর্ধেক হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণের সমতাকরণ করতে গেলে আমাদের সংশ্লিষ্ট বিক্রিয়াটির প্রথমে জারণ অর্ধ বিক্রিয়া লিখতে হবে, তারপরে বিজারণ অর্ধ বিক্রিয়া লিখতে হবে। জারণ অর্ধ বিক্রিয়ায় প্রথমে যে জারণ অর্ধ বিক্রিয়া লিখব, সে জারণ অর্ধ বিক্রিয়ায় বাম পাশের টোটাল জারণ সংখ্যা ডান পাশের টোটাল জারণ সংখ্যা সমান করতে হবে। এরপরে যে বিজারণ অর্ধ বিক্রিয়া লিখব, সে বিজারণ অর্ধ বিক্রিয়ায় বাম পাশের যে জারণ সংখ্যা এবং ডান পাশের যে জারণ সংখ্যা দুটোটা কি করতে হবে? সমান করতে হবে। তাহলে প্রথমে কি করলাম? জারণ অর্ধ বিক্রিয়ায় বাম পাশের জারণ সংখ্যা ডান পাশের জারণ সংখ্যা সমান করলাম। বিজারণ অর্ধ বিক্রিয়ায় বাম পাশের জারণ সংখ্যা এবং ডান পাশের জারণ সংখ্যা সমান করলাম। এটা কিভাবে করব? তাহলে জারণ অর্ধ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ ঘটে, তাহলে ত্যাগকৃত ইলেকট্রনের সংখ্যা বাড়াই কমিয়ে জারণ সংখ্যা সমান করব। বিজারণ অর্ধ বিক্রিয়ায়ও বিজারণ ঘটে, তাহলে বাম পাশে ইলেকট্রন গ্রহণ ঘটে, তাহলে গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে উভয় পাশে মোট চার্জ সংখ্যা কি করব? সমান করব। তাহলে দুইটা ধাপ গেল। তৃতীয় ধাপে আমরা কি করব? জারণ অর্ধ বিক্রিয়ায় যতটা ইলেকট্রন ত্যাগ হবে, বিজারণ অর্ধ বিক্রিয়ায় ঠিক ততটা ইলেকট্রন গ্রহণ দেখাতে হবে। তখন গ্রহণকৃত ইলেকট্রন, ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা এবং গ্রহণকৃত ইলেকট্রনের সংখ্যা যখন সমান হয়ে যাবে, তখন সমতাকৃত সমীকরণটি আমরা পেয়ে যাব। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিভাবে সমতাকরণ করতে হবে সে সম্পর্কে ধারণা পেয়ে গেছো। এখন আমরা এ সংক্রান্ত একটা সমস্যার সমাধান করি।
তাহলে কি আলোচনা করব? অ্যাসিডীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া নিয়ে আলোচনা করব। অ্যাসিডীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া। এক্ষেত্রে ফেরাস সালফেট ফেরিক সালফেটে পরিণত হবে তথা ফেরাস আয়ন ফেরিক আয়নে পরিণত হবে। তাহলে ফেরাস আয়নের কি ঘটবে? জারণ ঘটবে। আর অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর কি ঘটবে? বিজারণ ঘটবে। তাহলে আমরা বিক্রিয়াটা দেখি। প্রথমে জারণ অর্ধ বিক্রিয়াটা দেখি। তাহলে কি ঘটে? ফেরাস আয়ন কিসে পরিণত হয়? ফেরিক আয়নে পরিণত হয়। তাহলে বিক্রিয়ার বাম পাশে ফেরাস আয়ন 2+ আছে, ডান পাশে Fe3+। তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে? একটা ইলেকট্রন। তাহলে দেখো বাম পাশে টোটাল জারণ সংখ্যা 2+, ডান পাশে টোটাল জারণ সংখ্যা 3+ প্লাস 1 তাহলে টোটাল 2+। তাহলে বাম পাশে 2+ জারণ সংখ্যা টোটাল, ডান পাশেও জারণ সংখ্যা টোটাল 2+। বিজারণ অর্ধ বিক্রিয়ায় আমরা দেখি MnO4- পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানেট আয়নটাকে আমরা এখানে বিবেচনায় নিচ্ছি, কারণ পটাশিয়াম আয়নের চার্জের কোনো পরিবর্তন হবে না। তাহলে MnO4- এর অক্সিজেন পরমাণু সবকটা পানিতে পরিণত হবে। তাহলে তার জন্য কয়টা প্রোটন লাগবে? অ্যাসিড থেকে 8টা প্রোটন নেবে। তাহলে অ্যাসিডীয় মাধ্যমে সেখান থেকে 8টা প্রোটন নেবে। তাহলে MnO4- তার সাথে +8 প্রোটন, 8টা প্রোটন দিলে যে ম্যাঙ্গানিজের যে যৌগটা উৎপন্ন হবে সেখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 2+, অর্থাৎ ডান পাশে Mn2+ প্লাস 4H2O, অর্থাৎ অক্সিজেন পরমাণুটা পুরোটাই পানিতে পরিণত হলো। তাহলে তার জন্য প্রয়োজনীয় 8টা প্রোটন অ্যাসিডীয় মাধ্যম থেকে নিল। তাহলে এখন দেখো ডান পাশে টোটাল চার্জ সংখ্যা, পানির কোনো চার্জ নাই, পানির চার্জ 0 বা জারণ সংখ্যা 0, Mn2+ এর জারণ সংখ্যা 2+। তাহলে টোটাল জারণ সংখ্যা ডান পাশে 2+। তাহলে বাম পাশেও টোটাল জারণ সংখ্যা কি করতে হবে? আমার 2+ করতে হবে। তাহলে বাম পাশে টোটাল জারণ সংখ্যা আমি 2+ কেমনে করব? MnO4- তাহলে জারণ সংখ্যা সেখানে -1, 8টা প্রোটন, জারণ সংখ্যা +8। তাহলে যদি দুটোটা যোগ করি তাহলে কত পাচ্ছি? 7+। তাহলে আমাকে বাম পাশে 2+ জারণ সংখ্যায় পরিণত করতে হবে, কারণ যেহেতু ডান পাশে টোটাল জারণ সংখ্যা 2+। তাহলে এখানে 7+ জারণ সংখ্যা পাচ্ছি, MnO4 এর একটা মাইনাস জারণ সংখ্যা, আর এখানে 8টা প্লাস জারণ সংখ্যা। তাহলে এখানে টোটাল হচ্ছে 7+ জারণ সংখ্যা। তাহলে তার সাথে যদি 5টা ইলেকট্রন যোগ করি, একটা ইলেকট্রনের জারণ সংখ্যা -1, তাহলে 5টা ইলেকট্রনের -5। তাহলে 7+ এর সাথে -5 হলে 2+ হবে, তখন ডান পাশে জারণ সংখ্যা 2+ হবে। তাহলে আলাদাভাবে বিজারণ অর্ধবিক্রিয়ায় আমরা দেখলাম 5টা ইলেকট্রন যদি বাম পাশে যোগ করি তাহলে টোটাল জারণ সংখ্যা 2+ হয়, ডান পাশে টোটাল জারণ সংখ্যা 2+ হয়। তাহলে আমরা কি দেখলাম? জারণ অর্ধবিক্রিয়ায় দেখলাম Fe2+ আর এদিকে Fe3+ এ পরিণত হয়েছে, একটা ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে এক্ষেত্রে বাম পাশেও জারণ সংখ্যা টোটাল 2+, ডান পাশেও টোটাল 2+। তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর বিজারণ বিক্রিয়ায় এখানে দেখা যাচ্ছে 5টা ইলেকট্রন যদি বাম পাশে যোগ করি তাহলে বাম পাশে টোটাল জারণ সংখ্যা হচ্ছে 2+, আর ডান পাশে টোটাল জারণ সংখ্যা 2+। তাহলে সমান হয়ে গেল। তাহলে জারণ অর্ধবিক্রিয়ার ইন্ডিভিজুয়ালি সমতাকরণ এবং বিজারণ অর্ধবিক্রিয়ার ইন্ডিভিজুয়ালি সমতাকরণ শেষ করলাম। এখন কি করব? তাহলে আমার তো যতটা ইলেকট্রন উৎপন্ন হবে ততটা ইলেকট্রন গ্রহণ হবে। তাহলে আমার ইলেকট্রন উৎপন্ন হয়েছে, 5টা ইলেকট্রন বিজারণ বিক্রিয়ায় কিভাবে গৃহীত হবে? তাহলে জারণ বিক্রিয়ায় 5টা ইলেকট্রন উৎপন্ন করতে হবে, তখন বিজারণ বিক্রিয়ায় 5টা ইলেকট্রন গৃহীত হবে। তাহলে জারণ অর্ধবিক্রিয়াকে আমি কি করব? 5 দ্বারা গুণ করব। 5 দ্বারা গুণ করলে 5 ফেরাস আয়ন থেকে 5 ফেরিক আয়ন উৎপন্ন হবে, 5টা ইলেকট্রন উৎপন্ন হবে। তাহলে জারণ অর্ধবিক্রিয়া সমীকরণকে 5 দিয়ে গুণ করি এবং বিজারণ অর্ধবিক্রিয়া সমীকরণের সাথে যোগ করি। তাহলে যোগ করলে কি পাবো? তাহলে জারণ অর্ধবিক্রিয়ায় 5টা ইলেকট্রন উৎপন্ন হবে, বিজারণ অর্ধবিক্রিয়ায় 5টা ইলেকট্রন গৃহীত হয়ে যাবে। তাহলে ইলেকট্রনের আদান প্রদান সমান থাকলো, অর্থাৎ আদান প্রদান সমান থাকলো। এখন এখানে কয়টা পাচ্ছি? 5টা ফেরাস আয়ন। তাহলে বাম পাশে আসবে আমার, যোগ করলে জারণ অর্ধবিক্রিয়াকে 5 দ্বারা গুণ করে বিজারণ অর্ধবিক্রিয়ার সাথে যোগ করলে, তাহলে এদিকে বাম পাশে পাবো
বাম পাশে পাবো 5Fe2 প্লাস প্লাস MnO4 মাইনাস প্লাস 8 প্রোটন, আর ডান পাশে পাবো 5Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস 4H2O। এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া বা অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া। এই অংশটা বিক্রিয়ার এই অংশটাকে আমরা আয়নিক বিক্রিয়া বলবো। বিক্রিয়ার এই অংশটাকে আমরা কি বলবো? আয়নিক বিক্রিয়া বলবো, কারণ এখানে আয়নিক ধাপগুলোই দেখানো হয়েছে। আর পূর্ণ বিক্রিয়া যদি লিখতে চাই তাহলে MnO4 মাইনাস তাহলে KMnO4, আর ফেরাস সালফেট FeSO4, তাহলে একটা KMnO4 এর সাথে 5টা FeSO4 লাগবে। তাহলে আর এখানে সালফিউরিক অ্যাসিড থেকে যদি আমরা প্রোটনটা নিই তাহলে 4টা সালফিউরিক অ্যাসিড, 4 অণু কি লাগবে? সালফিউরিক অ্যাসিড লাগবে। কিন্তু এক্ষেত্রে যে ফেরাস সালফেট 5 অণু যদি ফেরাস সালফেট নিই ওদিকে সেটা হয়ে যাবে 2/5 অণু ফেরিক সালফেট। তাহলে এভাবে তো ভগ্নাংশ হবে না সমীকরণের সমতা বিধানের জন্য। সেজন্য আমার কি করতে হবে? জারণ বিজারণ রিডক্স বিক্রিয়ার রিডক্সের জারণ বিজারণ আয়নিক বিক্রিয়ার পুরো সমীকরণটা আমি 2 দ্বারা কি করব? গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করলে সেক্ষেত্রে 10 ফেরাসাল আয়ন হবে, এদিকে 2 MnO4 মাইনাস হবে, এদিকে 16 প্রোটন হবে, আর এদিকে 10 Fe3 প্লাস হবে, আর এদিকে 2 Mn2 প্লাস হবে, এদিকে কি হবে? 8H2O হবে। সুতরাং পূর্ণ বিক্রিয়া যদি লিখি সমতাকৃত পূর্ণ সমীকরণটি হবে 2 MnO4 বলছিলাম, তাহলে সেখান থেকে 2 KMnO4 আর 16 প্রোটন বলছিলাম, তাহলে 8H2SO4, তারপরে 10 Fe2 প্লাস বলছিলাম, তাহলে 10 Fe2 প্লাসের জন্য 10 FeSO4। ঠিক আছে, তাহলে তখন ডান পাশে হবে 2 MnSO4 প্লাস ওই যে কারণে 2 দিয়ে গুণ করছিলাম, তাহলে 5Fe2SO4 হোল 3, 5Fe2 কি SO4 হোল 3 প্লাস 8H2O। এখন আমরা দেখতে পাবো যে 2টা পটাশিয়াম আর একটা সালফেট বাকি রয়েছে, তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে K2SO4 উৎপন্ন করবে। সুতরাং সমতাকৃত সমীকরণটি তোমরা দেখতে পাচ্ছ, আমি আলোচনা করেছি। তাহলে কিভাবে অ্যাসিডীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া সমীকরণটির জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখে সমতাকরণ করা যায় তোমরা বুঝতে পেরেছ। নিশ্চয়ই তোমরা এই আলোচনাটা যখন শুনছিলে তখন খাতায় লিখছিলে, নতুবা আবারও এটা খাতায় লিখে চর্চা করে নাও। আমার বিশ্বাস খুব সহজেই তোমরা এটা আয়ত্ত আনতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একটা জারণ বিজারণ বিক্রিয়ার অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতাকরণ আমরা আলোচনা করলাম। আরো একটা বিক্রিয়াকে আমি একই প্রক্রিয়ায় আলোচনা করতে যাচ্ছি। সেটা কি? অ্যাসিডীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া। তাহলে এটা যদি আলোচনা করি তাহলে আগের মতোই ফেরাস সালফেট ফেরিক সালফেটে পরিণত হবে। তাহলে জারণ অর্ধবিক্রিয়ায় ফেরাস আয়নটা ফেরিক আয়নে পরিণত হবে আগের মতোই হুবহু। বিজারণ অর্ধবিক্রিয়ায় পটাশিয়াম ডাইক্রোমেট আয়ন অ্যাসিডের প্রোটন সহযোগে ইলেকট্রন নিয়ে ক্রোমিয়ামের যে যৌগটা উৎপন্ন করবে সেই যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে 3+, আর সাথে এই যে ডাইক্রোমেটের 7টা অক্সিজেন পরমাণু পুরোটাই কিসে পরিণত হবে? জলীয় অণুতে পরিণত হবে। তাহলে জারণ অর্ধবিক্রিয়া আগের রিঅ্যাকশনের মতোই Fe2+, Fe3+ এ পরিণত হলো, একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে দুই পাশে মোট জারণ সংখ্যা সমান থাকলো। বিজারণ অর্ধবিক্রিয়ায় Cr2O7 তাহলে 7টা অক্সিজেন পরমাণু পুরোটা পানির অণুতে পরিণত হবে, তাহলে তার জন্য 14টা প্রোটন দরকার। অ্যাসিডীয় মাধ্যম থেকে 14টা প্রোটন আমরা পাবো। 14টা প্রোটন যখন পাবো তখন এই অক্সিজেন পরমাণুটা পুরোটা পানির অণুতে পরিণত হলো। আর ক্রোমিয়াম, যেটা এখানে ক্রোমিয়ামের যৌগে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের যে যৌগে পরিণত হবে সেখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে 3+। তাহলে 2টা ক্রোমিয়াম আছে, তাহলে 2Cr3+। এখন দেখো আমি 6টা ইলেকট্রনের ব্যাপারে একটু পরেই আলোচনা করছি। এখন দেখো ডান পাশে টোটাল জারণ সংখ্যা, পানির জারণ সংখ্যা 0, একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা 3+, তাহলে 2টা ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? 2 × +3 সমান +6। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়ার ডান পাশে টোটাল
জারণ সংখ্যা 6+, তাহলে বাম পাশে জারণ সংখ্যা, এদিকে আছে পটাশিয়াম ডাইক্রোমেটের K2Cr2 সরি ডাইক্রোমেটের Cr2O7 এর 2- আর 14টা প্রোটনের H+, তাহলে টোটাল জারণ সংখ্যা কত পাচ্ছি আমরা? 12+। টোটাল জারণ সংখ্যা কত পাচ্ছি? 12+। তাহলে বাম পাশে এই যে ইলেকট্রনের ব্যাপারটা যদি বাদ দিই, তাহলে বাম পাশে টোটাল জারণ সংখ্যা হচ্ছে 12+, আর ডান পাশে টোটাল জারণ সংখ্যা 6+। তাহলে বাম পাশে ডান পাশের জারণ সংখ্যা সমান করতে হবে। তাহলে একটা ইলেকট্রন নিলে একটা পজিটিভ জারণ সংখ্যা প্রশমিত হবে। তাহলে 6টা ইলেকট্রন যদি নিই, এখানে 12+ যে জারণ সংখ্যা, সেই 12+টা 6টা ইলেকট্রন যোগ করলে তখন 6+ এ নেমে আসবে। সেজন্য বিজারণ অর্ধবিকে বাম পাশে 6টা ইলেকট্রন যোগ করলাম। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন বিজারণ অর্ধবিকে বাম পাশে টোটাল চার্জ সংখ্যা কত? 6+। ডান পাশে টোটাল চার্জ সংখ্যা 6+। তাহলে জারণ অর্ধবিক্রিয়া দেখেছো বাম পাশে এবং ডান পাশের চার্জ সংখ্যা সমান। বাম পাশের চার্জ সংখ্যা 2+, ডান পাশের চার্জ সংখ্যা 3+ এর সাথে -1 যোগ করলে তাহলে 2+। আর বিজারণ অর্ধবিক্রিয়ায় বাম পাশে টোটাল চার্জ সংখ্যা 6+, ডান পাশে টোটাল চার্জ সংখ্যা 6+। তাহলে এখন হচ্ছে তৃতীয় ধাপের বিষয়। তৃতীয় ধাপের বিষয়টা কি? যতটা ইলেকট্রন জারণ বিক্রিয়ায় ত্যাগ করবে, বিজারণ বিক্রিয়ায় ঠিক ততটি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তো জারণ বিক্রিয়া একটি ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে 6টা ইলেকট্রন কিভাবে গ্রহণ করবে? তাহলে জারণ অর্ধবিক্রিয়াকে সেই জন্য 6 দ্বারা গুণ করব। তখন একটা ফেরাস থেকে একটা ইলেকট্রন উৎপন্ন হবে। 6টা ফেরাস থেকে কয়টা ইলেকট্রন উৎপন্ন হবে? 6টা ইলেকট্রন উৎপন্ন হবে। তাহলে জারণ অর্ধবিক্রিয়ার সমীকরণকে 6 দিয়ে গুণ করে বিজারণ অর্ধবিক্রিয়ার সমীকরণের সাথে যদি যোগ করি, তাহলে আমার জারণ বিজারণ আয়নিক বিক্রিয়াটা আমরা পেয়ে যাব। তাহলে সেই বিক্রিয়াটা কি পাচ্ছি? 6Fe2+ প্লাস Cr2O7 2- প্লাস 14 প্রোটন, আর এদিকে ডান পাশে পাচ্ছি 6Fe3+ প্লাস 2Cr3+ প্লাস 7H2O। সুতরাং সমতাকৃত সমীকরণটি কি হবে? ফেরাস সালফেট যদি লিখি তাহলে 6FeSO4 আর পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস 14টা প্রোটন, তাহলে 7টা সালফিউরিক অ্যাসিড অণু থেকে 14টা প্রোটন আমরা পাবো 7H2SO4। আর ডান পাশে পাচ্ছি 6Fe3+, তাহলে 3Fe2SO4 হোল 3, তাহলে 6Fe3+, তাহলে 3Fe2SO4 হোল 3 প্লাস Cr2SO4 হোল 3, Cr2SO4 হোল 3, তাহলে দুইটা ক্রোমিয়াম আছে, এখানে দুইটা ক্রোমিয়াম পুরোটা এসে গেল, প্লাস 7H2। আমরা এখানে দেখবো যে দুইটা পটাশিয়াম আগের মতোই, দুইটা পটাশিয়াম বাদ পড়েছে আর একটা সালফেট বাদ পড়েছে, তাহলে তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে K2SO4 গঠন করবে। সুতরাং সমতাকৃত সমীকরণটি তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে অ্যাসিডীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের বিক্রিয়ার যে সমতাকৃত সমীকরণ, সেই সমীকরণটি তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছ এবং বুঝতে সক্ষম হয়েছ। আমি আরো একটা বিক্রিয়া তোমাদের সাথে আলোচনা করি। আমি ইম্পর্টেন্ট প্রায় বিক্রিয়াগুলোই তোমাদের সামনে আলোচনা করছি, এরপরও তার বাইরেও যেসব বিক্রিয়া আছে, জারণ বিজারণ অর্ধবিক্রিয়া আছে, সেগুলো তোমরা নিজ প্রচেষ্টায় দেখে নিও। এখন আমি আলোচনা করতে যাচ্ছি অ্যাসিডীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া। তাহলে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া, এক্ষেত্রে MnO4- জারক আর হাইড্রোজেন সালফাইডের S উপরে 2-, এটা কি বিজারক। তাহলে হাইড্রোজেন সালফাইডের S2- কিভাবে বিজারক হিসেবে কাজ করে আমরা একটু দেখি। S2- দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হলুদ সালফারে পরিণত হয়। S2- কি করে? সালফাইড আয়ন, দুইটা হাইড্রোজেন সালফাইডের সালফাইড আয়ন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হলুদ সালফারে পরিণত হয়। তাহলে সালফাইড আয়নের কি ঘটে? জারণ ঘটে। সালফাইড আয়নের কি ঘটে? জারণ ঘটে। তাহলে জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে সালফাইড আয়নের ইলেকট্রন ত্যাগের বিক্রিয়াটা, এটা হচ্ছে কি জারণ অর্ধবিক্রিয়া। আর বিজারণ অর্ধবিক্রিয়া কি? তাহলে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি হিসেবে কাজ করে? অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক হিসেবে কাজ করে। অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কি ঘটে? বিজারণ ঘটে। তাহলে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পারম্যাঙ্গানেট আয়ন অ্যাসিডীয় মাধ্যম থেকে প্রোটন নিয়ে অক্সিজেন পরমাণুটা পুরোটা পানির অণুতে পরিণত হয়,
আর ম্যাঙ্গানিজের অন্য একটা যৌগে পরিণত হয়, যে যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 2+। তাহলে ইলেকট্রনের বিষয়টা একটু পরে আলোচনা করছি। তাহলে দেখো, তাহলে এখানে ম্যাঙ্গানিজের যৌগটা উৎপন্ন হচ্ছে ডান পাশে, তার জারণ সংখ্যা 2+। তাহলে ডান পাশে টোটাল জারণ সংখ্যা কত? 2+। পানির জারণ সংখ্যা 0, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 2+। তাহলে টোটাল জারণ সংখ্যা কি? 2+। আর বাম পাশে টোটাল জারণ সংখ্যা কত? তাহলে MnO4 মাইনাস জারণ সংখ্যা -1 আর 8টা প্রোটন জারণ সংখ্যা +8। তাহলে টোটাল জারণ সংখ্যা কত? +7। তাহলে ডান পাশের টোটাল জারণ সংখ্যা +2, বাম পাশের টোটাল জারণ সংখ্যা +7। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করলে বাম পাশে টোটাল জারণ সংখ্যা +2 হবে? তাহলে +7 আছে, 5টা ইলেকট্রন যদি গ্রহণ করে টোটাল জারণ সংখ্যা কি হবে? +2 হবে, কারণ ইলেকট্রনের প্রতিটা জারণ সংখ্যা -1, 5টা ইলেকট্রনের -5। তাহলে বাম পাশে 5টা ইলেকট্রন যোগ করলাম, তখন বাম পাশে টোটাল জারণ সংখ্যা হয়ে গেল -1 প্লাস +8 প্লাস -5 ইকুয়াল টু কত? +2। আর ডান পাশে জারণ সংখ্যা কত? Mn2+। তাহলে ডান পাশে টোটাল জারণ সংখ্যা 2+। তাহলে বিজয়ানর্দ বিক্রিয়া আমরা দেখতে পেলাম বাম পাশে জারণ সংখ্যা টোটাল জারণ সংখ্যা 2+ হয়েছে, ডান পাশে টোটাল জারণ সংখ্যা কি হয়ে গেছে? 2+ হয়েছে। এখন তাহলে ইন্ডিভিজুয়ালি জারণর্দ বিক্রিয়ায় বাম পাশে টোটাল জারণ সংখ্যা 2-, ডান পাশে টোটাল জারণ সংখ্যা 2-। বিজয়ানম অর্ধ বিক্রিয়ায় বাম পাশে টোটাল জারণ সংখ্যা 2+, ডান পাশে টোটাল জারণ সংখ্যা 2+। এখন পরবর্তী বিষয়, তাহলে এখানে দুটি ইলেকট্রন উৎপন্ন হয়েছে, তাহলে 5টা ইলেকট্রন বিজয়ানর্দ বিক্রিয়ায় পাওয়া যাবে কোথা থেকে? তাহলে জারণর্দ বিক্রিয়ায় দুটি ইলেকট্রন উৎপন্ন হয়েছে, তাহলে এখানে জারণর্দ বিক্রিয়ার সমীকরণকে যদি 5 দ্বারা গুণ করি তাহলে কয়টা ইলেকট্রন পাবো? 10টা ইলেকট্রন পাবো। তাহলে 10টা ইলেকট্রন পেলে 10টা ইলেকট্রন বিজয়ানর্দ বিক্রিয়া ব্যবহার হবে। তাহলে বিজয়ানর্দ বিক্রিয়ার সমীকরণকে আমরা কি করব? 2 দ্বারা গুণ করব। গুণ করে বাম পাশের সাথে বাম পাশ, ডান পাশের সাথে ডান পাশ যোগ করব। যেমনি আমরা সরল সমীকরণের সমাধানের ক্ষেত্রে স্কুল লেভেলে আমরা দেখেছি। তাহলে এখানে একই প্রক্রিয়ায় জারণর্দ বিক্রিয়ার সমীকরণকে 5 দ্বারা গুণ করে, বিজয়ানর্দ বিক্রিয়ার সমীকরণকে 2 দ্বারা গুণ করে বাম পাশে বিক্রিয়ক সমূহের সাথে বিক্রিয়ক সমূহ এবং উৎপাদক সমূহের সাথে উৎপাদক সমূহ যোগ করে আমরা সমতাকৃত জারণ বিজারণ বিক্রিয়ার আয়নিক সমীকরণ পাবো। তাহলে সেই সমীকরণটা কি? 5s উপরে 2- প্লাস 2 MnO4 উপরে মাইনাস প্লাস 16 প্রোটন। ঠিক আছে? আর ডান পাশে কি পাবো? 5 সালফার প্লাস 2 Mn উপরে 2 প্লাস প্লাস 8H2O। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার আয়নিক সমীকরণ। তাহলে আমরা পূর্ণ সমীকরণটা কি পাবো? সমতাকৃত পূর্ণ সমীকরণটি কি পাবো? জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণটি 5H2S প্লাস 2K MnO4 প্লাস 3H2SO4। এখানে দেখো 16টা প্রোটন এখানে ছিল দেখানো হয়েছে, আর এখানে দেখানো হয়েছে 3টা H2SO4। কেন এমন হলো সেটা দেখো। তাহলে শুধু এটাতেই সমস্যা, আর কোথাও কোনো সমস্যা নেই। 5H2S থেকে কয়টা প্রোটন পাবো? 10টা প্রোটন পাবো। তাহলে আমার এখানে 16টা প্রোটন, তাহলে 5H2S থেকে তো আমি 10টা প্রোটন পেয়ে যাচ্ছি। আর কয়টা প্রোটন দরকার? 6টা প্রোটন। তাহলে 6টা প্রোটনের জন্য আমার 3টা H2SO4 লাগবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আর ডান পাশে 5 সালফার প্লাস K2SO4 প্লাস 2MnSO4 প্লাস 8H2O, এগুলো তো বুঝতে পেরেছো। এই K2SO4 এটাও আগে আমি যে আলোচনাটা করেছি সেখান থেকে প্রাসঙ্গিকভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো একটি জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সমীকরণ আমি আলোচনা করতে যাচ্ছি। তাহলে সেই সমীকরণটা, এটাও খুব ইম্পর্টেন্ট সমীকরণ। সেই সমীকরণটা হচ্ছে অ্যাসিডীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে হাইড্রোজেন পারক্সাইড এর বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিক্রিয়াটিতেও MnO4 মাইনাস জারক হিসেবে কাজ করবে, আর বিজারক হিসেবে কাজ করবে O2 2 মাইনাস। O2 2 মাইনাস কেন লিখেছি? আমি জারণ সংখ্যা আলোচনার সময় তোমাদের আলোচনা করেছিলাম। অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত -2, কিন্তু পারক্সাইড যদি হয় সেখানে প্রত্যেকটা অক্সিজেনের জারণ সংখ্যা -1 হয়। তাহলে হাইড্রোজেন পারক্সাইডের একটা অক্সিজেনের জারণ সংখ্যা -1, তাহলে দুটো অক্সিজেনের জারণ সংখ্যা কি? -2। সুতরাং
জারণ অর্ধবিক্রিয়ার সমীকরণটাকে যদি আমি লিখি তাহলে H2O2 O2 উপরে 2 মাইনাসটা লিখলাম, এটা ইলেকট্রন ছেড়ে দিয়ে O2 প্লাস 2 ইলেকট্রন উৎপন্ন হয়েছে। তাহলে জারণ অর্ধবিক্রিয়ায় দুটো অক্সিজেন পরমাণু থেকে দুটো অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পারঅক্সাইডের দুটো অক্সিজেন পরমাণু উপরে টোটাল জারণ সংখ্যা 2 মাইনাস, তাহলে অক্সিজেন অণুতে পরিণত হবে, একটা অক্সিজেন অণুতে পরিণত হবে কয়টা ইলেকট্রন ছেড়ে দিয়ে? দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে কি? জারণ অর্ধবিক্রিয়া। আর এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া আমরা কি পাচ্ছি? MnO4 মাইনাস প্লাস 8 প্রোটন প্লাস 5 ইলেকট্রন, আর ডান পাশে Mn2 প্লাস প্লাস 4H2O। এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে জারণ অর্ধবিক্রিয়ার সমীকরণটা তো বললাম, বিজারণ অর্ধবিক্রিয়ার সমীকরণটা বোঝা গেছে। এখন তাহলে এখন আগের মতোই জারণ অর্ধবিক্রিয়ায় দুটো ইলেকট্রন উৎপন্ন হয়েছে, বিজারণ অর্ধবিক্রিয়ায় 5টা ইলেকট্রন ব্যবহার হয়েছে। তাহলে জারণ অর্ধবিক্রিয়ার সমীকরণকে 5 দ্বারা গুণ করতে হবে, তখন 10টা ইলেকট্রন উৎপন্ন হবে। আর বিজারণ অর্ধবিক্রিয়ার সমীকরণকে 2 দ্বারা গুণ করব, তখন 10টা ইলেকট্রন ব্যবহার হবে। তারপরে উভয় বিক্রিয়ার বাম পাশের সাথে বাম পাশ এবং ডান পাশের সাথে ডান পাশ যোগ করলে আমরা পূর্ণ আয়নিক বিক্রিয়া পেয়ে যাব। তাহলে পূর্ণ আয়নিক বিক্রিয়াটা কি হবে? 5O2 উপরে 2 মাইনাস 2MnO4 উপরে মাইনাস প্লাস 16 কি প্রোটন, আর এদিকে হচ্ছে 5O2 প্লাস 2Mn2 প্লাস প্লাস 8H2O। সুতরাং সমতাকৃত সমীকরণটি কি হবে? সমতাকৃত সমীকরণ কি হবে? 5H2O2 প্লাস 2KMnO4 প্লাস 3H2SO4। এখানেও আগের সমীকরণটির মতো হয়েছে। 5H2O2 থেকে 10টা হাইড্রোজেন পেয়ে গেছি, তাহলে আর 6টা হাইড্রোজেন দরকার। তাহলে 3H2SO4 থেকে আমরা কি পাবো? 6টা হাইড্রোজেন আমরা পেয়ে যাব। আর ডান পাশে K2SO4 প্লাস 2MnSO4 প্লাস 8H2 প্লাস 5O2। K2SO4 কিভাবে পাওয়া গেছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে অ্যাসিডীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়ার জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে সমীকরণটি করা হলো, সমতা বিধান করা হলো। আরেকটি সমীকরণের সমতা বিধান আমি করতে চাই, সেটা হচ্ছে অ্যাসিডীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া। এই বিক্রিয়াটিতে MnO4 মাইনাস জারক এবং I মাইনাস বিজারক। আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়ার জন্য লেখার জন্য কোনটা জারক কোনটা বিজারক এটা চিহ্নিত করা। তাহলে এক্ষেত্রে জারণ অর্ধবিক্রিয়ায় I মাইনাসটা কিসে পরিণত হবে? আয়োডিনে পরিণত হবে, ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে আমি যদি এভাবে লিখি I মাইনাস থেকে যদি আয়োডিন উৎপন্ন হয়, তাহলে এটা প্রথমে হাফ I2 লিখলাম প্লাস ইলেকট্রন, একটা ইলেকট্রন লিখলাম। আর বিজারণ অর্ধবিক্রিয়া যথারীতি লিখলাম MnO4 মাইনাস প্লাস 8 প্রোটন প্লাস 5 ইলেকট্রন, Mn2 প্লাস প্লাস 4H2O। তাহলে জারণ অর্ধবিক্রিয়ায় কয়টা ইলেকট্রন উৎপন্ন হয়েছে? একটা ইলেকট্রন উৎপন্ন হয়েছে। বিজারণ অর্ধবিক্রিয়ায় ইলেকট্রন ব্যবহার হয়েছে কয়টা? 5টা। সুতরাং জারণ অর্ধবিক্রিয়াকে যদি কি করি? জারণ অর্ধবিক্রিয়াকে যদি 10 দিয়ে গুণ করি, এবং বিজারণ অর্ধবিক্রিয়াকে যদি 2 দিয়ে গুণ করি, সমীকরণ দ্বয়ে যোগ করি, তাহলে জারণ বিজারণ পূর্ণ বিক্রিয়া পাবো, আয়নিক বিক্রিয়া, পূর্ণ আয়নিক বিক্রিয়া পাবো। তাহলে 10I মাইনাস প্লাস 2MnO4 মাইনাস প্লাস 16 প্রোটন, আর ডান পাশে উৎপন্ন হবে 5I2 প্লাস 2Mn2 প্লাস প্লাস 8H2O। সুতরাং সমতাকৃত সমীকরণটি হবে 10Ki প্লাস 2KMnO4 প্লাস 8H2SO4, আর ডান পাশে হবে 2MnSO4 প্লাস 8H2O প্লাস 5I2 প্লাস 6K2O4। তাহলে এখানে 6টা K2SO4, 6টা পটাশিয়াম সালফেট কি হবে? উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমি যে জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সমতাকরণ কিভাবে করা হয় এটা আলোচনা করলাম, তোমাদের কাছে বোধগম্য হয়েছে। আরো একটা সমীকরণ এখানে সংক্ষেপে দিচ্ছি, তোমরা নিজ চেষ্টা এটা করে নিও। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে।
ঘরে থেকে যথাসম্ভব ঘরে থাকবে এবং লেখাপড়ায় মনোযোগী থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আরো কয়েকটা বিজারণ অর্ধবিজ্ঞান তোমাদের জন্য এখানে উপস্থাপন করছি। আমার আলোচনা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকে সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে